তোমাদের শব্দ ও পদ এই নিয়ে আলোচনা কন্টিনিউ চলছে। শব্দ কাকে বলে, পদ কাকে বলে, পদের শ্রেণী বিভাগ, এইসব কথা তোমাদের বলা হয়েছে। প্রধানত আমরা পদ 5 প্রকার জেনেছি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়পদ এবং ক্রিয়াপদ। তোমাদের বিশেষ্য পদ এবং বিশেষ্য পদের প্রকারভেদ, তাদের সংজ্ঞা এবং উদাহরণ আমি দিয়েছি। সর্বনাম পদ ওই একইভাবে তোমাদের জানিয়েছি। আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বিশেষণ পদ। আমরা পদকে প্রাথমিকভাবে দুটো ভাগ করেছিলাম, নাম পদ আর হচ্ছে ক্রিয়াপদ। এখানে বিশেষণকেও এইভাবেই দুটো ভাগ করব, একটা হচ্ছে নাম বিশেষণ আর ক্রিয়া বিশেষণ। তার আগে জেনে নেই বিশেষণ পদ কি বা কাকে বলে। বিশেষণ মানে যার বিশেষিত করার ক্ষমতা আছে সেই হচ্ছে বিশেষণ। সে বিশেষিত করতে পারে, সর্বনামকে করতে পারে, অব্যয়কে করতে পারে, ক্রিয়াকে করতে পারে, আবার নিজেকেও করতে পারে। তাই সে তখন বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণ পদ কাকে বলে না, যে পদ বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই পদগুলিকে বিশেষিত করার ক্ষমতা আছে। যে পদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া পদকে বিশেষিত করার ক্ষমতা আছে তাকে বলে বিশেষণ পদ। আবার এইভাবে বলা যেতে পারে, যে পদ বা যে পদের দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ পদ বলে। সেই বিশেষণ পদকে আমরা দুটি ভাগে ভাগ করেছি প্রাথমিকভাবে। একটি হচ্ছে নাম বিশেষণ আর একটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণ মানে আমরা নাম পদগুলো জানি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তাহলে যে বিশেষণ পদ এই নাম পদগুলিকে বিশেষিত করে তাকে বলবো নাম বিশেষণ। আর যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে বা ক্রিয়াপদের অবস্থা, প্রকৃতি নির্ণয় করে তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলব। আজকে আমি তোমাদের নাম বিশেষণটা আলোচনা করি। ক্রিয়া বিশেষণটা এখন আমি ভাগগুলো লিখিনি। নাম বিশেষণটা 5টা আছে, তার বিশেষণটা এইটার আবার ভাগ আছে, সেই ভাগগুলো লিখেছি। তাহলে বিশেষণকে আমরা প্রাথমিকভাবে দুটো ভাগ করেছি, নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণকে আবার 5টা ভাগ করেছি: বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, আর একটা আছে বিধেয় বিশেষণ। এগুলোর আর কোনো ভাগ নেই, সর্বনাম, বিশেষণ, অব্যয় বা বিধেয় বিশেষণ। আমরা বলা বলি বিশেষের বিশেষণ। তোমাদের সিলেবাস অনুযায়ী বিশেষের বিশেষণটা ভাগ আছে। সেই ভাগগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ। এই বিশেষণগুলো আমরা জানবো। তাহলে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ কাকে বলে জেনে গেছি। এই নাম বিশেষণের ভাগ হচ্ছে বিশেষের বিশেষণ। বিশেষের বিশেষণ কাকে বলে না, যে বিশেষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় বিশেষের বিশেষণ। এই বিশেষের বিশেষণকে আমরা ভাগ করেছি সংখ্যাবাচক বিশেষণ। তার মানে যে বিশেষণ পদ বিশেষ্য পদের সংখ্যা প্রকাশ করবে তাকে বলবো সংখ্যাবাচক বিশেষণ। 1, 2, 3, 4, 5, 10, 12, 15, 20, 30, 40 এই সংখ্যাগুলো বাক্যে এমনভাবে বসবে অন্য একটা বিশেষ পদকে বিশেষিত করবে, তাই এদের বলা হয় সংখ্যাবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ, যে বিশেষণ পদ বিশেষ্য পদের পরিমাণ প্রকাশ করবে। এখানে ঠিক সংখ্যা নয়, পরিমাণ, অনেক, অগাধ
এই ধরনের শব্দগুলো ব্যবহার হয়, সেগুলোকে বলা হয় পরিমাণবাচক। বেশি কথা, বেশি কাজ, অনেক লোক, অনেক, 2 বিঘা জমি, এখানে 2 বিঘা, সংখ্যা আছে কিন্তু একটা পরিমাণ প্রকাশ করছে, সংখ্যা দ্বারাও পরিমাণ প্রকাশ করা হয়, তবে এখানে পরিমাণটা ঠিক সংখ্যার মতো প্রকাশ করা হয়। তাহলে বেশি কথা, অনেক লোক, অগাধ টাকা, এগুলোকে বলা হবে পরিমাণবাচক বিশেষণ। আর সংখ্যাবাচক তো জানলাম, সংখ্যাগুলো থাকবে, সংখ্যা দিয়ে বিশিষ্ট পদকে বিশেষিত করা হবে, সেটা হবে সংখ্যাবাচক বিশেষণ। আর পরিমাণবাচক যে শব্দ, সেই শব্দগুলি যখন বিশেষ পদকে বিশেষিত করবে তখন তাকে বলা হবে পরিমাণবাচক বিশেষণ। এরপর হচ্ছে পুনর্বাচক বিশেষণ। পুনর্বাচক বিশেষণটা কেমন না, যে বিশেষণ পদ বিশিষ্ট পদের একটি নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝাবে তাকে পুনর্বাচক বিশেষণ বলে। যেমন আমরা 9ম শ্রেণীতে পড়ি, তাহলে আমাদেরকে নির্দিষ্ট করে দিচ্ছে কোন শ্রেণী, 9ম। এই যে একটা ক্রম বুঝাচ্ছে, বা ক্লাসের মধ্যে আমি একাদশ, অর্থাৎ 11তম। আর যদি বলা হয় ক্লাসে 11 জন ছাত্র আছে, তখন সেই 11টা হয়ে যাবে সংখ্যাবাচক, কারণ টোটাল একটা ব্যাপার আসছে, 11তমকে নির্দেশ করেনি। তাহলে 11কে যখন মোট যোগফল হিসাবে আমরা অ্যাপ্লাই করবো বাক্যে, এবং যখন সে অন্য বিশেষকে বিশিষ্ট করবে তখন সেটা আমরা সংখ্যাবাচক বলবো। আর যখন একটা নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাবে বিশেষ পদে, তখন সে হবে পুনর্বাচক। এই সংখ্যা আর পুনর্বাচকের মধ্যে এটি তফাৎ। আরেকটা উদাহরণ দিয়ে আমি বলছি, ছবিটি 5-এর পাতায় আছে, তার মানে ছবিটি 5 নম্বর যে পাতাটা সেটাতে আছে। তাহলে একটা 5টা পাতায় যদি একটা বই হয়ে থাকে ধরে নিচ্ছি, তাহলে সেই বা 10টা পাতা থাকতে পারে, তার মধ্যে 5 নম্বর পাতাতে ছবিটি আছে। আর যদি বলি যে ছবির বইটিতে 5টি পাতা আছে, তখন 5টি পাতার মোট যোগফলটাকে বোঝাচ্ছে, তখন সেটা হবে সংখ্যাবাচক। আর ছবিটি 5-এর পাতায় আছে বললে 5 নম্বর পাতায় আছে, অর্থাৎ 5 নম্বর পাতাটিকে নির্দিষ্ট করা হচ্ছে, তার একটা নির্দিষ্ট স্থান বা ক্রমকে ব্যক্ত করা হচ্ছে, সেই জন্য এটা হবে পুনর্বাচক বিশেষণ। এই হচ্ছে পূরণ আর সংখ্যার মধ্যে একটা তফাৎ। কারণ আমরা জানলাম সংখ্যাবাচক, পরিমাণবাচক, পুনর্বাচক। তাহলে পুনর্বাচকের আমি উদাহরণ দিলাম, আমরা 9ম শ্রেণীতে পড়ি, বা সায়ন ক্লাসে 1ম। তাহলে এই তমগুলো 11তম, 12তম এরকম বললে তখন নির্দিষ্ট করা হচ্ছে, বা 9ম, 10ম, আজ মাসের 1লা, এটাও পুনর্বাচক। কারণ তারিখটাকে, যে দিনটা, সেই দিনটাকে নির্দিষ্ট করা হচ্ছে। তাহলে নির্দিষ্ট করলে, মানে বিশেষ পদকে নির্দিষ্ট স্থানেতে বা ক্রমেতে রাখা হলে যে সংখ্যা দ্বারা রাখা হয় সেটা তখন পূরণবাচক। এবারে গুণবাচক বিশেষণ। তাহলে গুণবাচক বিশেষণ পদটা কী করবে না, বিশেষ পদের গুণ প্রকাশ করবে, দোষও প্রকাশ করতে পারে, কারণ দোষবাচক বলে তো আর নেই, সেই জন্য গুণবাচকই রেখে দেওয়া হয়েছে। তাহলে যে বিশেষণ পদের দ্বারা বিশেষ পদে দোষ বা গুণ প্রকাশ পায় তাকে বলা হয় গুণবাচক বিশেষণ। সেটা গুণ বা দোষ প্রকাশ পেতে পারে, যেমন পরিশ্রমী ছাত্র, তাহলে ছাত্রটার একটা গুণ প্রকাশ পাচ্ছে, তাহলে পরিশ্রমী ছাত্র। পবিত্র স্থান, তাহলে স্থানটা হচ্ছে পবিত্র বা পুণ্যভূমি, পুণ্যস্থান, এটা গুণবাচক। আবার বাসি খাবার, খাবারটাকে বিশেষিত করছে বাসি, এবারে খাবারের একটা গুণ প্রকাশ করছে এখানে, তাই এটা গুণবাচক বিশেষণ।
আবার এরকম হতে পারে খারাপ ছেলে, এরা দোষ প্রকাশ করছে, এটা হবে গুণবাচক বিশেষণ। এরপর হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণটা কেমন না, আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য জেনেছি, যে পদে তারা কোনো স্থানের নাম, ব্যক্তির নাম, পাহাড়, পর্বত, নদ, নদী, গ্রন্থ ইত্যাদির নাম বোঝায়, তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। এই সংজ্ঞাবাচক বিশেষ্য পদটার সাথে যখন আমরা কিছু তদ্ধিত প্রত্যয় যোগ করে আবার একটা নতুন শব্দ বানাবো, তখন তাকে বলা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। অর্থাৎ সংজ্ঞাটা এইভাবে বলা যেতে পারে, সংজ্ঞাবাচক বিশেষ্য পদের সাথে তদ্ধিত প্রত্যয় যোগ করে যে পদ গঠন করা হয় সেটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ পদ। যেমন আমি একটা সংজ্ঞাবাচক বিশেষ্য বলছি ভারত, ভারত হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, তার সাথে ইয় প্রত্যয় যোগ করলাম, তাহলে ভারতীয়, তাহলে ভারতীয় মানুষ, লোক, তখন লোকটাকে বিশেষিত করছে ভারতীয় পদটা, এই ভারতীয়টি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ। তাহলে সংজ্ঞাবাচক বিশেষের সাথে ইয়, ই এই সমস্ত প্রত্যয়গুলো যোগ করে যে পদ গঠন করা হয় তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। এর হচ্ছে অবস্থাবাচক। এখানে যতগুলো আছে বিশেষ্যের ভাগ করেছি, মানে কি বিশেষ্যের প্রকাশ করবে। সংখ্যাবাচক মানে বিশেষ্যের সংখ্যা, পরিমাণ মানে হচ্ছে বিশেষ্যের পরিমাণ, গুণ বিশেষ্যের গুণ, পূরণবাচক মানে নির্দিষ্ট বিশেষ্যকে নির্দিষ্ট একটা স্থানে বা ক্রমেতে ক্রম প্রকাশ করবে। সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক বিশেষের সাথে একটা তদ্ধিত প্রত্যয় যোগ করে যে আমরা পদ গঠন করবো সেটা হচ্ছে সংজ্ঞাবাচক। অবস্থাবাচক এটাও তাই, যে বিশেষণ পদ বিশেষ পদের অবস্থা প্রকাশ করে তাকে বলা হবে অবস্থাবাচক বিশেষণ পদ। যেমন হচ্ছে স্বাধীন দেশ, পরাধীন দেশ, তাহলে অবস্থা স্বাধীন মানে যেখানে স্বয়ের অধীন থাকবে, নিজের অধীন না থাকলে সেটা পরাধীন হয়ে যায়, তাহলে দুরকম অবস্থা। তাহলে স্বাধীন দেশ, পরাধীন দেশ, এই দেশকে বিশেষিত করছে কীভাবে না একটা অবস্থা প্রকাশ করে, তাই এটাকে বলা হবে অবস্থাবাচক বিশেষণ। আরও আছে বিষণ্ণ বিকেল, যখন বিকেলবেলায় একটা বিষাদ থাকে তখন সেটাকে বলে বিষণ্ণ বিকেল। বিনিদ্র রজনী, যে রজনীতে নিদ্রা নাই, বিগত হয়েছে নিদ্রা যা, সেটা হচ্ছে বিনিদ্র। তাহলে রজনীটার প্রকাশ করা হচ্ছে একটা অবস্থা, তাই বিনিদ্র কথাটি এখানে অবস্থাবাচক বিশেষণ হিসাবে কাজ করছে। এরপর হচ্ছে উপাদানবাচক বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ বিশেষের উপাদান নির্দেশ করে, উপাদান মানে আমরা জানি জিনিসপত্র, কিছু দ্রব্য, এগুলোকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়, তবে বিশেষিত করতে হবে, সেই উপাদানটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন বিশেষিত করে, অর্থাৎ বিশেষের উপাদান নির্দেশ করবে। যেমন হীরের আংটি, আংটিটা হীরের, তাহলে এই হীরেটাকে বলা হবে উপাদানবাচক বিশেষণ। তারপর হচ্ছে সুতি কাপড়, সুতি কাপড়, তাহলে কাপড়টাকে বিশেষিত করছে সুতি এবং উপাদান প্রকাশ করছে বিশেষে, সেই জন্য এটাকে বলা হবে উপাদানবাচক বিশেষণ। তাহলে আমরা নাম বিশেষণের যে 5টি ভাগ করেছি, প্রথম ভাগে আছে বিশেষের বিশেষণ। বিশেষের বিশেষণ কাকে বলে দিয়েছি, যে বিশেষণ পদ বিশেষ্যকে বিশেষিত করে বা যে বিশেষণ পদের দ্বারা বিশেষ পদের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় বিশেষের বিশেষণ। বিশেষের বিশেষণকে আমরা আবার ভাগ করেছি সংখ্যাবাচক বিশেষণ। যে বিশেষণ পদের দ্বারা বিশেষ পদের সংখ্যা প্রকাশ পায় সেটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ, যে বিশেষণ পদের দ্বারা বিশেষ পদের পরিমাণ প্রকাশ পায় তাকে বলা হয় পরিমাণবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষ পদের নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝায় তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ।
গুণবাচক বিশেষণ কাকে বলে? হ্যাঁ, গুণবাচকের উদাহরণ আমি করে দিয়েছি, যেমন হচ্ছে নবম, দশম, প্রথম, পয়লা, এগুলো গুণবাচক বিশেষণ। যে বিশেষণ পদের দ্বারা বিশেষ পদের গুণ বা দোষ প্রকাশ পায় তাকে বলা হয় গুণবাচক বিশেষণ। ভালো ছেলে, খারাপ ছেলে, দুটো প্রকাশ হলো, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে দোষ, তাই এগুলো হচ্ছে গুণবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষ পদের সাথে তদ্ধিত প্রত্যয় যোগ করে যে পদ পাওয়া যায় তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। যেমন ভারত যুক্ত ইয় সমান ভারতীয়, জাপান যুক্ত ই সমান জাপানি, তারপর হচ্ছে ইউরোপ যুক্ত ইয় সমান ইউরোপীয়। তাহলে এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, যেমন অবস্থাবাচক বিশেষণ কাকে বলে? না, যে বিশেষণ পদের দ্বারা বিশেষ পদের অবস্থা প্রকাশ পায়, যেমন হচ্ছে পবিত্র স্থান, তারপর হচ্ছে বিষণ্ণ বিকেল, বিনিদ্র রজনী, এগুলো অবস্থা প্রকাশ করছে, তাই এগুলি অবস্থাবাচক বিশেষণ। আর একটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ বিশেষের উপাদান প্রকাশ করে, যেমন হীরের আংটি, সুতি কাপড়, এরকম। তাহলে আমাদের বিশেষের বিশেষণটা হয়ে গেল। এরপর আমরা বলবো সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ কাকে বলে? একই। তাহলে যে বিশেষণ সর্বনামকে বিশেষিত করবে, বা এভাবে বলা যেতে পারে যে বিশেষণ পদের দ্বারা সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হবে সর্বনামের বিশেষণ। তবে এখানে আরেকটা বিশেষণ আছে, তোমাদের সিলেবাসে বা বইতে আছে কিনা জানি না, তবে আমি একটু বলে রাখছি। একটা সর্বনামীয় বিশেষণ হয়। এটা জানিয়ে রাখছি, সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ কিন্তু এক নয়। যে বিশেষণ পদ সর্বনামকে বিশেষিত করে সে হচ্ছে সর্বনামের বিশেষণ। আর সর্বনাম পদ যদি নিজে বিশেষিত হয়, সর্বনাম পদ নিজে বিশেষিত হলে তখন তাকে বলা হবে সর্বনামীয় বিশেষণ। যেমন মদীয়, তদীয়। তদীয় দুটো আছে, তয়া বয়ে, দয়া দীর্ঘ অন্তস্থ, তদীয় মানে তোমার, আর ত দয়া দীর্ঘ অন্তস্থ, তদীয় মানে তার। তাহলে তারটা আমরা জানি সর্বনাম। তদীয় মানে তোমার, সেটাও জানি সর্বনাম। মদীয় মানে আমার, এটাও জানি সর্বনাম। এরা কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়। মদীয় ভবনে আসা চায়, তদীয় ভবনে যা হবে, এরকম ধরনের আমরা কথা বলতে পারি। তাহলে এগুলো সর্বনাম, অথচ বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে যে সর্বনাম পদগুলি নিজে বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তাকে বলা হবে সর্বনামীয় আর বিশেষণ। আর যে সর্বনাম পদকে অন্য কোনো বিশেষণ পদ বিশেষিত করবে তখন সেই বিশেষণটিকে বলা হবে সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ যেমন হচ্ছে বোকা তুমি। তাহলে তুমিটাকে বোকা, তুমিটা হচ্ছে সর্বনাম, তাকে বিশেষিত করছে বোকা পদটি। নির্বোধ সে, নির্বোধটি প্রকাশ করছে। তারপরে হচ্ছে স্মরণীয় তাঁরা, বরণীয় তাঁরা। তাহলে তাঁরা হচ্ছে সর্বনাম পদ, তাদেরকে বিশেষিত করছে স্মরণীয় এবং বরণীয় এই বিশেষণ দুটি, তাই এদেরকে বলা হবে সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ হচ্ছে সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষিত করবে সে হচ্ছে সর্বনামের বিশেষণ। আর সর্বনাম পদ যখন নিজে বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলা হবে সর্বনামীয় বিশেষণ। যেমন মদীয়, তদীয়, এত দান রাখবো কোথায়, এত, এটাও একটা সর্বনাম, কিন্তু সেও বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই একে বলা হবে সর্বনামীয় বিশেষণ। বিশেষণের বিশেষণ, তাহলে বিশেষণ পদ নিজেকেই নিজে বিশেষিত করে। তাহলে বিশেষণ পদ নিজেকে বিশেষিত করছে মানে কি বিশেষণের বিশেষণ নাম দিতে হবে। যেমন খুব সহজ প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে বিশেষ পদ, তাকে বিশেষিত করছে সহজটা, এই সহজকে আবার বিশেষিত করছে খুব, তাই খুব হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ পদ কাকে বলবো? না, যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ পদ বলে। বা এভাবেও বলা যেতে পারে যে বিশেষণ পদের দ্বারা অন্য কোনো বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হবে বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ এরকম ভারী আশ্চর্য জিনিস, তাহলে জিনিসটা হচ্ছে বিশেষ্য, আশ্চর্য হচ্ছে বিশেষণ,
ভারী, আর ওই আশ্চর্য বিশেষণটাকে আবার বিশেষিত করছে ভারী, সুতরাং ভারীটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এই হচ্ছে অব্যয়ের বিশেষণ। অব্যয়কেও বিশেষিত করে এমন বিশেষণ পদও আছে, যেমন ফ্যানটা ঠিক উপরে ঘুরছে, মাথার ঠিক উপরে ফ্যানটা ঘুরছে, এই যে ঠিক উপরেটা আমরা জানি এটা অব্যয়পদ। অব্যয়পদ তোমরা ইংরেজিতে জানো যে অ্যাবাভ এইসব পড়া হয় মাথার উপরে, অর্থাৎ প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আমাদের অব্যয়ের মধ্যে পড়ে। তাহলে সেই অব্যয়কেও বিশেষিত করছে। তাহলে মাথার ঠিক উপরে ফ্যানটা ঘুরছে, তাহলে উপরটাকে ঠিক কথাটা বিশেষিত করছে, তাই ঠিক এইটা হচ্ছে অব্যয় সর্বনাম। এরকম আরও আছে, যেমন শতধিক তোমাকে, শতধিক তোমাকে, তাহলে ধিক এটা বিরক্তি, এরকম ধরনের একটা অব্যয়, তাহলে সেই ধিক বিশেষিত করছে, তাই এখানে ধিকটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। একটু পরে যাব, একটু এবারে দেখো বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ, এই বিশেষণটা কেমন না, বাক্যের দুটো অংশ আমরা জানি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বিধেয় অংশে যে বিশেষণটা থাকবে, কিন্তু বিধেয় অংশের কাউকে বিশেষিত করবে না, উদ্দেশ্য অংশে থাকা কোনো বিশেষ পদকে বিশেষিত করবে, তাকে বলা হবে বিধেয় বিশেষণ। তাহলে বিধেয় বিশেষণ কাকে বলে আমরা জানলাম না, যে বিশেষণ পদ বিধেয় অংশের থেকে উদ্দেশ্যের কোনো বিশেষ্যকে বা বিশেষণকে বিশেষিত করে, তাকে বলা হয় বিধেয় বিশেষণ। একটা উদাহরণ দিচ্ছি, জগতের সব লোক খারাপ নয়। জগতের সব লোক খারাপ নয়, তাহলে জগতের সব লোক এটা হচ্ছে উদ্দেশ্য, খারাপ নয় এটা হচ্ছে বিধেয় অংশ। বিধেয় অংশে আর একটা বিশেষণ আছে, সেটা হচ্ছে খারাপ। এই উদ্দেশ্য অংশের জগতের লোক, লোক এটা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য অংশের বিশেষ্য। তাহলে জগতের সব লোক খারাপ নয়, তাহলে খারাপ নয় বিধেয় অংশের খারাপ পদটি জগতের সব লোক, এই লোক বিশেষ পদটিকে বিশেষিত করছে, তাই একে বলা হবে বিধেয় বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ বিধেয় অংশ থেকে উদ্দেশ্যের কোনো বিশেষ্য বা বিশেষণকে বিশেষিত করে, বা সর্বনামকেও হতে পারে বিশেষিত করে, তাকে বলা হয় বিধেয় বিশেষণ। তাহলে মোটামুটি আমরা বিশেষণকে দুটো ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে নাম বিশেষণ আর একটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণকে 5টা ভাগ করেছি, বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিধেয় বিশেষণ। আর একটা একটু তোমাদের জানিয়ে রেখেছি সর্বনামীয় বিশেষণ, ওইটা সর্বনামের বিশেষণ আর সর্বনামের বিশেষণ আলাদা বলে, এটা আমার ব্যাখ্যার প্রয়োজন বোধ হয়েছিল, তাই তোমাদের আমি জানিয়ে দিলাম। আর বিশেষের বিশেষণকে আমরা ভাগ করেছি সংখ্যাবাচক, পরিমাণবাচক, পূরণবাচক, গুণবাচক, সংজ্ঞাবাচক, অবস্থাবাচক, উপাদানবাচক। তার মধ্যে সংখ্যা আর পূরণবাচকটা তোমাদের কনফিউজ করতে পারে, সেই জন্য আমি সংখ্যাবাচক আর পূরণবাচকের ব্যাখ্যা করলাম আলাদা আলাদা করে। একজন টোটাল সংখ্যা বোঝাবে, মোট সংখ্যাটাকে বোঝাবে, আর একজন একটা নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাবে। এই আলাদা সংখ্যা পূরণের মধ্যে দুটোই সংখ্যা, কিন্তু সংখ্যা হলেও দুজন দুভাবে প্রকাশ করছে। একটা বিশেষ পদকে অনেক সংখ্যা দিয়ে প্রকাশ করবে, একটা সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারে, তাহলে সংখ্যা প্রকাশ করবে। আর একটা হচ্ছে বিশেষ পদের একটা নির্দিষ্ট স্থান বা কালকে প্রকাশ করবে, সে হচ্ছে পূরণবাচক। তাহলে বিশেষণে এটা হলো, এর পরের দিন ক্রিয়া বিশেষণটা। আর বিশেষণের একটা প্রায় বৈচিত্র্য অনুযায়ী বিশেষণের একটা ভাগ আছে, সেই ভাগটাও আমি করব, ওটা একটা ক্লাসে হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। কোনো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, এখানে কমেন্ট করেও জানাতে পারো প্রশ্ন তোমাদের।
তাহলে আজকে এ পর্যন্তই, বা আমাকে আমার ফোন নাম্বার আশা করি তোমাদের কাছে আছে, ফোন করেও জেনে নেবে। যা জানার ইচ্ছা যে কোনোভাবে জানার চেষ্টা করবে, সর্বতভাবে চেষ্টা করব তোমাদের সহায়তা করার। আজকে এ পর্যন্ত।